আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বলে খারাপ লাগে বললেন ধর্মমন্ত্রী। জানাবো মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো দুই অধিনায়ক। আমি তো জোর করে যাইনি, পররাষ্ট্রমন্ত্রী হওয়া প্রসঙ্গে খলিলুর। এবং সর্বশেষ জানাবো সরকারি নয়, নিজের গাড়িতে স্বাচ্ছন্দ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বলে খারাপ লাগে বললেন ধর্মমন্ত্রী। শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। প্রথম দিনেই তাকে সভাপতিত্ব করতে হয়েছে চাঁদ দেখা কমিটিতে। সেই কমিটির সভা শেষেই ঘোষণা আসে বাংলাদেশ রমজান মাস শুরুর। তবে সেখানে তিনি জানিয়েছেন কেউ তাকে মাননীয় মন্ত্রী বলে বেশ ব্যথিত হন তিনি। আজ সংবাদ ব্রিফিংয়ের সময় তিনি কুমিল্লায় আঞ্চলিক ভাষায় বলেন, আসলে আপনারা যে আমারে মাননীয় মন্ত্রী কন, আমি তো জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণ আমারে ভোট দিয়া বানাইছে কামকরণের লাইগ্গা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন জনগণের কামলা হিসেবে, তাদের কাজ করার জন্য। তিনি এরপর বলেন, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে একটা আহ্বান আমি দেশবাসীর কাছে করতে চাই। ভাই ও বোনেরা, এই রমজান মাসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি। 6 বারের এমপি কায়কোবাদ দায়িত্ব পালনের প্রথম দিন মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নেন। ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। শেষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানেই এসব কথা বলেন তিনি। মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো 2 অধিনায়ক। দ্বীপজিলা ভোলার সন্তান ও ফুটবলের জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক এবার বিএনপি সরকারের মন্ত্রিত্ব পেয়েছেন। তারা হলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। অপরজন হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। জন্মস্থান ও পৈতৃক বাড়ি ভোলার দৌলতখানি হলেও তিনি ঢাকা 16 আসনে নির্বাচন করেন। মেজর হাফিজউদ্দিন আহমেদ সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হন মেজর হাফিজ। 88 বছর বয়সে এবার 7মবারের মতো ভোলা 3 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। 2001 সালে বিএনপি সরকারের পূর্ণ মেয়াদে তিনি পাট, পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পৈতৃক সূত্রে তার বাড়ি ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে। বর্তমানে লালমোহন পৌর এলাকায় 5 নম্বর ওয়ার্ডে তার নিজের বাড়ি আছে। 1946 সালের 3রা ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নে কর্মরত থাকাকালে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। সিলেটের এমসি কলেজ যুদ্ধ, কামালপুর ধলই বিওপি, কানাইঘাটের যুদ্ধে বীরত্বগাথা ভূমিকার জন্য স্বাধীনতার পর তিনি বীর বিক্রম উপাধি পান। সেনাবাহিনীতে থাকাকালে 1967 থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। 1986 থেকে 1988 সালে তিনি জাতীয় পার্টি থেকে ভোলা 3 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালে একই আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন, 1996 সালের 12 জুন অনুষ্ঠিত 7ম এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি টানা 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার নিয়ে তিনি 10 বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে 7 বার বিজয়ী হলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক 1980 সালের 5 অক্টোবর ভোলা দৌলতখানে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ভোলা দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে। মেঘনা নদীতে বাড়ি ভেঙে গেলে তার দাদা ফের ভবানীপুর ইউনিয়নে বাড়ি করেন। ওই বাড়িও নদীতে ভেঙে গেলে দৌলতখান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে নতুন বাড়ি করেন। পরে 35 বছর আগে বাবা ইমরান হোসেন ও মা মনোয়ারা বেগম সন্তানদের নিয়ে ঢাকায় বাড়ি জমান। তখন থেকেই ঢাকার মিরপুরে পল্লবীতে বাস করেন আমিনুল। 1994 সালে ঢাকা মহামেডান যুব ফুটবল খেলার মাধ্যমে ক্রীড়াবিদের জীবন শুরু হয় আমিনুলের। বাংলাদেশের জার্সি গায়ে তিনি 50টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। দেশের এযাবৎকালের সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান তিনি। ছিলেন 2003 সালে বাংলাদেশের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নায়ক। এছাড়া 2010 সালে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলের হয়ে স্বর্ণপদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ছিলেন বেশ উজ্জ্বল।
ফরাশগঞ্জ, আবাহনী, মহামেটান, শেখ জামাল, মুক্তিযোদ্ধাসহ দেশের সব শীর্ষ ক্লাবে দীর্ঘদিন সুনামের সঙ্গে খেলেছেন। ছিলেন ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। ভোলার ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ইয়ারুল আলম লিটন বলেন, আমরা 2 গর্বিত সন্তানকে মন্ত্রী হিসেবে পেয়েছি। দৌলত খান বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন বলেন, দৌলত খানের সন্তান আমিনুল ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় দৌলত খানবাসী গর্ববোধ করছে। এলাকার পক্ষ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা জানান পলিন। আমিনুল এবছর ঢাকা 16 আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। আমি তো জোর করে যাইনি, পররাষ্ট্রমন্ত্রী হওয়া প্রসঙ্গে খলিলুর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড খলিলুর রহমান বলেছেন, আমি তো জোর করে যাইনি, আর সময়ের সাথে পরিস্থিতিও বদলায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। নতুন সরকারের পররাষ্ট্রনীতি কেমন হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ফরেন পলিসি ও এর অভিমুখ নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছি, কিছু কাজও করেছি। প্রধানমন্ত্রী একটি কথা বারে বারে বলছেন, সেটা হলো সবার আগে বাংলাদেশ। আমাদের ফরেন পলিসি হবে বাংলাদেশ ফার্স্ট। আমাদের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো। এর পেছনে যে নীতি থাকবে সেগুলো আমি পরিষ্কারভাবে বলতে চাই। সার্বভৌমত্ব, সমতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নয়। পররাষ্ট্র কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ পাই করে বুঝে নেব, এটা আমাদের রেড লাইন। তিনি আরও বলেন, এক হিসেবে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফরেন পলিসি ফিরে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারে আমরা সেটাই চেষ্টা করেছি। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে জানতে চাইলে ড খলিলুর রহমান বলেন, আমরা সকল দেশের স্বার্থে সুসম্পর্ক চাই, তবে আমাদের স্বার্থ বজায় রেখে। একসময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে আপনার পদত্যাগে দাবি করেছিল বিএনপি। এখন আপনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন। এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান হেসে বলেন, আমি তো জোর করে যাইনি, আর সময়ের সাথে পরিস্থিতিও বদলায়। অনেকে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন তারা চাইলে আমার ভোট গণনা করুক, গুনতে তো কোনো মুশকিল নেই। সরকারি নয়, নিজের গাড়িতে স্বাচ্ছন্দ্য প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির পরিবর্তন নিজের গাড়িতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এ কারণে তিনি নিজের গাড়ি ব্যবহার করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা। সালেহ শিবলি বলেন, আজ দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলানগরে নিজের টয়োটা গাড়িতে গেছেন। সেখান থেকে সচিবালয়ে এসেছেন একই গাড়িতে। তিনি জানান, যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ি বহরের সংখ্যা কমানো হয়েছে। এতদিন বহরে 13 থেকে 14টি গাড়ি থাকলেও তা কমিয়ে 4টি করা হয়েছে। শপথ নেওয়ার পর প্রথম দিনে কর্মসূচিতে পতাকাবাহীর গাড়ি ব্যবহার করেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান প্রেস সচিব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতের জট তৈরি হয় এবং ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে অধিকাংশ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সালেহ শিবলি থানান, রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের 2 পাশে পোশাকধারী পুলিশের অবস্থানের নিয়মও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।